ও গতকালকে কথা হয়েছিল যে ও পানি খাইতে চাইছিল, তা ডাক্তারও অনেক সাহস দিছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। ওনার শরীরের 90% পুড়ে গেছিল। হ্যাঁ, আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। আমি ফোন করে জানাই, প্রথমে ব্যাপারটা হালকা করে বলি, এবং ওর বোন ছিল হলো ক্যাম্ব্রিয়ান অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা, এরকম তোমার বন্ধুবান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো তখন ওর বন্ধুবান্ধব গিয়ে ওই অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ওরা এখানে আসে, আমিও এখানে আসি। পরে এখানে আমি যতক্ষণ ছিলাম, ও আসার আগ পর্যন্ত এখানে সিট বুক হয়ে গেছিলো। তারপরে আমরা প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম। ওইখান থেকে সেই দিনই রাতেই ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা, মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর, মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। বারো নম্বর খালপার বড় মসজিদে আসরবাদ জানাজা হবে। ডাক্তাররা তো অনেক আশ্বাস দিয়েছিল যে অনেক ভালো হয়ে যাবে। 38% পুড়ে গেছিল, তো শ্বাসনালীতে সমস্যা ছিল। কালকে অনেক ভালো ছিল। তা কালকে পানি খাইতে চাইছিল, তা অনেক ভালোই ছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো সকাল 9 না সকালে কোনো কথা হয় নাই, কালকে হয়েছিল। 38% ধ্বংস হয়েছিল। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো মারা গেছে। ও গতকালকে কথা হয়েছিল যে ও পানি খাইতে চাইছিল, তা ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল, কিন্তু এখন তো আজকে সকাল 9টা বাজে তো মারা গেছে। ওরা 2 ভাই বোন, ও ছোট আর ওর বোন বড়। গ্রামের বাড়ি কোন জায়গায়? গ্রামের রাজবাড়ি। অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই। আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে, আর এই মানে মা বাপ কীভাবে সান্ত্বনা দেবে আল্লাহ পাকই জানে। 21 তারিখে ওনাকে এখানে আনা হয়েছিল, তো ওনার শরীরের 90% পুড়ে গেছিলো। তারপরও গত 5 দিন উনি শরীরে যুদ্ধ করে বেঁচে ছিল। আজকে সকাল 10:30টায় উনি মৃত্যুবরণ করে। তো যেহেতু ওনার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছিল, তো আমরা বলছিলাম যে এখানে যাতে একটু ভালোভাবে ধুয়ে দেয়, বাড়িতে নিয়ে তো কেউ এটা করতে পারবে না। তো সেই জন্য এখন এখান থেকে ঢাকা মেডিকেল লাশ যেখানে ধোয়ায় সেখানে তাড়াতাড়ি নিচ্ছে। সেখান থেকে ধোয়া শেষ হলে আমরা বাড়িতে নিয়ে যাব। ভোলা নিয়ে যাচ্ছেন? জি, ভোলা নিয়ে যাচ্ছে। ওনার একটা ছেলে, একটা মেয়ে। মেয়ে বড়, ছেলে ছোট। জানাজা আমাদের গ্রামের বাড়িতে দেওয়া হয়। জি, ভোলাতে। ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে লাশ কি আমরা ধোয়াবো না ওনারা এখান থেকে ব্যবস্থা করে দিবেন। তো বলছিলাম স্যার, যেহেতু বেশিরভাগ অংশ পুড়ে গেছে, বেন্টিস খোলা, বাড়িতে নিয়ে এটা সম্ভব হবে না। প্রথম দিন 60% বলছিল, পরে গতকালকে বলছিল যে ওভারঅল 90% ড্যামেজ হয়ে গেছে। চেহারাও পুড়ে গেছে এরকম? হ্যাঁ, চেহারাও পুড়ে গেছে। একটু আসলে সেদিন ব্যাপারটা আসলে আপনি জানেন কিনা যে উনি আসলে উনি তো তখন স্কুলের ভিতরেই ছিল, তো আমরা তো প্রথম ওনাকে খুঁজে পাইনি। তো পরবর্তীতে আমরা এখানে ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় দৌড়ে যাওয়ার পর ইমার্জেন্সিতে ওনাকে আমরা পেয়েছিলাম আর কি। তখন উনি একটু কথা বলতে পারতো। আচ্ছা, এই যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনারা আসলে কি মনে করেন এর দায়টা কার? আসলে এটা তো বলারও কিছু নাই, যেহেতু এটা প্রশিক্ষণ বিমান ছিল, আর এটা হচ্ছে নির্দিষ্টভাবে কারোর উপরে দায় চাপানোর কিছু নেই। তো আমরা বলবো যে এইসব প্রশিক্ষণ বিমান ঢাকার ভিতরে না রাখার জন্য, আর বিশেষ করে যেহেতু একটা স্কুল, এখানে অনেকগুলো প্রাণ গেছে। এটা তো এমন না যে অল্প কটা ইয়ে গেছে। উনি ওখানকার স্টাফ ছিল, আমার বোন, উনি অফিস সহায়ক হিসেবে ছিলেন। তো হচ্ছে আপনার প্রথম ওনাকে আমরা পাইনি, পরে ইমার্জেন্সিতে পাইছিলাম। দেন এখান থেকে
খুব আশঙ্কাজনক হওয়ার পরে ওনার আইসিইউতে ট্রান্সফার 10 থেকে 12 মিনিটের ভিতরে বিমান দুর্ঘটনায় 21 তারিখ 1:10 মিনিটে আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইলস্টোর একটা স্টাফ ছিল, দীর্ঘদিন উনি চাকরি করছে, আয়া হিসাবে বাচ্চাদের মানে ছুটি হয়েছে গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। আপনারা সবাই মাফ করে দিয়েন। আমি মানসিকভাবে ভাঙ্গা গেছি। আমার 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙ্গা গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা, ভবিষ্যতে কি হবে, বা আমার ওয়াইফ ভবিষ্যতে কি মিডিয়ার জগতে। আমার তো যে মালিকের চাকরি করি, আমার স্যারে কইতেছে যে আপনার ওয়াইফ এরকম বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইলো, মাইলস্টোর প্রতিপক্ষ থেকে কোনো একটা ডিসিশন নেয় নাই, আমরা মিডিয়ার জগতে অনেক কিছু পাই নাই। কি আশায় থাকেন? আমার সব শেষ, আমার সব শেষ, আমার কিছু নাই। এই যে এত বড় দুর্ঘটনায় গেল, আপনার মতো আরো 35 জনের, হ্যাঁ আরো 35 জনের খোঁজ খবর, আসলে কারে দিবেন? আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। মিডিয়ার জগতে আমি আমার ওয়াইফের দেখার জন্য আমার মোবাইলে এমবি ভরছি, আমার ওয়াইফের পাই নাই। এখন আমি দেখতেছি যে মিডিয়ার লোক, আমি অন কিছু কথা কওয়ার সুযোগ পাইছি। এখন আমি বলতেছি, আমি তো মিডিয়ার জগতে সেনাবাহিনী আমার ওয়াইফের ওই ভ্যানগাড়ি দিয়ে আমার ওয়াইফের মনে করেন যে ডাক্তারদের একটা ভিডিও আছে, সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ভ্যানগাড়ি দিয়ে নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহান ইউনিটিতে আসে ইমার্জেন্সিতে, পরে এন থেকে লাইট সাপোর্টে আনছে। দাফন এখন তো উনি তো মারা গেছে 11টা বাজে মারা গেছে, ভোলা বর্ণদিন থানা মানে ফিরিজবেন গাড়ি দিয়ে যাইতে যা সময় লাগে আর কি, যতটুকু সময় লাগে সময়, রাস্তার সময়টা আমি আপনার দিতে পারতেছি না কতটুকু লাগে। আমার ছেলে হইলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে, মিডিয়ার মাধ্যমে কোন ফুরকাশ আপনারা কি লেখালেখি করেন এটা আমি জানি না। আমাদের আজকের সর্বশেষ যে আমি যদি সামারিটা আপনাদের বলি, আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ, আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। সকালে এটার পরে আমরা যেটা বসেছিলাম আজকে, আমরা সকালবেলা আমাদের গতকালকে যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে একসঙ্গে মিলে আমরা আসলে ডিসিশনটা যার ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিফ, প্রত্যেকটি ইউনিট চিফ আছে, তারা সবাই মিলে বসে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম, বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ডিসিশনগুলো নিয়েছি। ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি, কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই। এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত, এবং সম্মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম। আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি, যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব, 2 জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই। আইসিইউতে আছে আমাদের 4 জন রোগী, ক্রিটিক্যাল রোগী, তাদের মধ্যে 1 জন আছে ভেন্টিলেশনে। আইসিইউর রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী না, 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। আমরা ইন্ডিয়া থেকে 2 জন ডাক্তার এসেছে, 2 জন নার্স এসেছে। চায়না থেকে এসেছে 3 জন ডাক্তার, 2 জন নার্স। আর সিঙ্গাপুর থেকে টোটাল 9 জন এসেছে, এদের মধ্যে 3 জন ডাক্তার আর বাকি সবাই সাপোর্টিং স্টাফ। না, আমরা এই কথাটা কিন্তু আমরা আবারও বলেছি যে আমরা প্রথম
প্রতিদিন কিন্তু নতুন নতুন জিনিসের দরকার হয়। আমরা প্রথম দিন জানতাম যে কী হবে, সেগুলো আমাদের প্রিপেয়ার ছিল। তারপরে কী হবে, বাই দিস টাইম এগুলো আমরা সবই কেনাকাটা আমরা করে ফেলেছি। মানে প্রতিদিন আমরা কিন্তু জানি যে আমার আগামী দিন কী হবে, তার আগেই ইতিমধ্যে আমাদের এই কেনাকাটার প্রক্রিয়া যা যা লাগবে আইডিয়াটা আমরা করে ফেলেছি। সেই অনুযায়ী আমাদের সব কিছু আমাদের প্রস্তুত আছে। আমাদের আরও অন্তত এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। কোনো পেশেন্টের কাছ থেকে আমরা এটা বারে বারে বলেছি যে কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি।